আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার নতুন করে 4000 যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, দাবি ইসরায়েলি কমান্ডারদের। অন্যদিকে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ এবং সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত পুতিনের। আরও জানিয়ে দেব সিরিয়া ভূখণ্ড ছেড়ে যাবে না ইসরায়েল, নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের খবর প্রচারে বাধা দিচ্ছে ফেসবুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, দাবি ইসরায়েলি কমান্ডারদের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কমান্ডাররা। তাদের দাবি, গাজার উপর চালানো বিধ্বস্তি হামলার মধ্যেও এটি সংঘটিত হয়েছে। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়ালা নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছে হামাস। সংগঠনটির নতুন নিয়োগপ্রাপ্ত যোদ্ধারা ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রম থেকে পালিয়ে যাওয়া কমান্ডারদের সঙ্গে কাজ করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে। এমনকি এই যোদ্ধারা গাজার দক্ষিণ ও উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করছে সংবাদ মাধ্যমটি। এই তথ্যটি মূলত ইসরায়েলের সামরিক কমান্ডারদের সরবরাহ করা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে, যা হামাসের সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, এক মাস আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার জানিয়েছিলেন হামাস নতুন বাহিনী গঠনের কাজ শুরু করেছে। তবে আল কাসাম ব্রিগেড তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে দাবি করা হয়েছে। তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, আল কাসাম ব্রিগেড গাজার সামরিক কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ হারায়নি। হামাস নেতাদের মধ্যে সমন্বয় এখনও চমৎকার এবং সংঘবদ্ধ রয়েছে। সূত্র ইরনা। তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ এবং সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত পুতিনের। সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা দুই গ্রুপ তালেবান এবং হায়াত তাহরির আল শাম নিয়ে আলোচনা হচ্ছে। অনেকের মতে, রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে দুই গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভ্লাদিমির পুতিনের সরকার। আফগানিস্তানের তালেবান হোক বা সিরিয়ার নতুন বিদ্রোহীদের সরকার, রাশিয়ার চাইছে দুই দেশকেই বন্ধু করতে। বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়া এবার তালেবানদের উপর থেকে সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দিতে চাইছে। রাশিয়ার সংসদে পাশ হওয়া নতুন আইন সরকারের ভাবনা বাস্তবায়িত করার অন্যতম ধাপ বলে মনে করছে অনেকে। নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যেসব গোষ্ঠীকে রাশিয়ার সরকার সন্ত্রাসী বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে তা তুলে নেওয়া হবে। নতুন আইন বলে আদালতের হাতে থাকবে সেই ক্ষমতা। 2003 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ায় প্রথম যে গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছিল তাদের মধ্যে ছিল তালেবান। 2021 সালে আফগানিস্তানের তৎকালীন সরকারকে সরিয়ে ক্ষমতার দখল করে তারা। তবে এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশই আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এই অবস্থায় রাশিয়া যদি নতুন আইনে তালেবানকে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দেয়, তবে তা যথেষ্ট উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছে কূটনৈতিক মহল। অন্যদিকে সিরিয়ার এইচটিএস এর ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে পারে মস্কো। 2020 সালে এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল পুতিন সরকার। তবে সম্প্রতি রাশিয়ার বন্ধু বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার দখলে নেন বিদ্রোহীরা। এইচটিএস গোষ্ঠী এই পালাবদলে মুখ্য ভূমিকা নিয়েছে। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করতেই দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার। তবে তা সত্ত্বেও সিরিয়ার নতুন সরকারের বন্ধুত্ব করতে উদ্যোগী পুতিন। সিরিয়া ভূখণ্ড ছেড়ে যাবে না ইসরায়েল, নিন্দা জাতিসংঘের। ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাবে না, অধিকৃত গোলান মালভূমির তথাকথিত বাফার জন্য অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উল্লেখ্য, এই জোনটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরই আক্রমণ চালিয়ে দখল করে নেয় ইসরায়েল। সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত মাউন্ট হেরমনের শীর্ষে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনারা এখানেই থাকবে যতদিন পর্যন্ত এমন কোনো ব্যবস্থা না পাওয়া যায় যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। 53 বছর আগে তিনি সৈনিক হিসেবে এই পাহাড়ে ছিলেন বলে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাতস এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা এখানে যতদিন প্রয়োজন থাকব। এই এলাকা দখলে রাখার মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তা আরও শক্তিশালী করছি। একই সঙ্গে কাতস উল্লেখ করে যে মাউন্ট হেরমনের শীর্ষস্থান থেকে লেবাননের হিজবুল্লাহর অবস্থান এবং সিরিয়ার দিকে দামেস্কের অবস্থান স্পষ্ট দেখা যায়। ইসরায়েলি সেনারা গত 8 ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার রাজধানী
দামেস্ক দখল করে নেওয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর সহযোগিতায় গোলান মালভূমির বাফার জোন দখল করে। এই বাফার জোনটি 1974 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, সেখানে ইসরায়েলি সেনাদের উপস্থিতি যা যতদিনই হোক না কেন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দখল তো দখলই, এক সপ্তাহ, এক মাস বা এক বছর অথবা একদিনের জন্য হোক। তিনি আরো বলেন, জাতিসংঘের চুক্তি অনুযায়ী এই বাফার জোনে কোনো দখলদারিত্ব গ্রহণযোগ্য নয় এবং ইসরায়েলের এহেন কর্মকাণ্ড এই চুক্তির স্পষ্ট লঙ্ঘন। অর্থাৎ ইসরায়েল সিরিয়ার বাফার জোনে অবস্থান অব্যাহত রাখার যে ঘোষণা দিয়েছে তা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ ইসরায়েলের এই পদক্ষেপকে বেআইনি দখল বলে উল্লেখ করছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। ফিলিস্তিনের খবর প্রচারে বাধা দিচ্ছে ফেসবুক। ফিলিস্তিনের পক্ষে কথা বলতে দিচ্ছে না জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্ম দুটির মালিক প্রতিষ্ঠান মেটা প্রাতিষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পক্ষে কণ্ঠস্বরকে থামিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এমন অভিযোগ বহুদিনের। এবার ফেসবুকের বিরুদ্ধে আরও বড় অভিযোগ উঠল। গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের মধ্যে ফেসবুককে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক, শ্রোতা ও পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছতে দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনি বিষয়ক খবর কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ফেসবুক কর্তৃপক্ষ। বিবিসির এক অনুষ্ঠানে এসব তথ্য উঠে এসেছে। ফেসবুকের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নির্যাতন নিপীড়নের খবর প্রচার করা অ্যাকাউন্ট ও পোস্ট সরিয়ে ফেলার অভিযোগ বহু পুরনো। এর প্রতিবাদও হয়ে আসছে অনেক দিন ধরে। এরপর গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এক বিশেষ প্রতিবেদনে জানায়, গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হলেও কাউকে তাদের পক্ষে কথা বলতে দিচ্ছে না ফেসবুক ও ইনস্টাগ্রাম। মালিক প্রতিষ্ঠান মেটা সিস্টেমেটিক্যালি ফিলিস্তিনিদের পক্ষের কণ্ঠস্বরকে থামিয়ে বা নীরব করে দিচ্ছে। বিবিসি তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, গাজা সংঘাতের মধ্যে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক, শ্রোতা ও পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছে দিচ্ছে না ফেসবুক। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তারা ফেসবুকের তথ্য উপাত্তগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করছে। তাতে দেখা গেছে 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের বাতা কক্ষদের সঙ্গে দর্শক, শ্রোতা ও পাঠকদের মিত্রিয়া কমে গেছে। বিবিসি বলছে, তারা দেখতে পেরেছে মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ 2023 সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি সংক্রান্ত মন্তব্যগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকজন বিদেশি সাংবাদিককে গাজায় উপত্যকায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। এরপরও তারা স্বাধীনভাবে ঢুকতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় তাদের ঢুকতে হয়েছে। যারা গাজার বাসিন্দাদের কথা শুনতে চান তাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ। তাদের কাছে প্যালেস্টাইন টিভি, ওয়াফা নিউজ এজেন্সি ও আল ওয়াতান নিউজের মতো সংবাদ মাধ্যমগুলোর ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ সংবাদ সূত্র হয়ে উঠেছে। এসব সংবাদ মাধ্যম পশ্চিম তীরের বাইরে থেকে পরিচালিত হয়। ফিলিস্তিন ভিত্তিক 20টি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে দর্শক, শ্রোতা ও পাঠকদের সম্পৃক্ততা যাচাই করছে বিবিসি নিউজ অ্যারাবিক। গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর আগে এবং পরে সম্পৃক্ততা যাচাই ও তুলনা করা হয়েছে। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট কতটা প্রভাব ফেলবে ও কতজন লোক এর বিষয়বস্তু দেখছে তা একটি মূল পরিমাপক এঙ্গেজমেন্ট বা সম্পৃক্ততা। মন্তব্য, প্রতিক্রিয়া জানানো ও পোস্ট শেয়ার করার মধ্য দিয়ে দর্শক, শ্রোতা ও পাঠক এসব মাধ্যমে সম্পৃক্ত হন। যুদ্ধকালে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বা শ্রোতা পাঠক সম্পৃক্ততা বাড়বে বলে ধারণা করা হয়। অথচ 2023 সালের 7 অক্টোবরের পর ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের পাঠক সম্পৃক্ততা 77% কমেছে।